শুরু হয়ে গেল অ্যাম্বুলেন্স রহস্য প্রথম অংশ। যেভাবে লেখক লিয়াজ রাজ লিখেছেন আমি ঠিক তার মতো করেই পড়ার চেষ্টা করছি। স্যার 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 মায়েদের উলঙ্গ দেখা আমি আমি লোভে পড়ে গেছিলাম স্যার, সামলাইতে পারি নাই তখন নিজেরা স্যার। স্যার স্যার হাই স্টুপিড, ওটা একটা মৃত মেয়ে ছিল, একটা লাশের সাথে তুই। স্যার 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 ওইটা লাশ তো আমিও জানতাম স্যার, কিন্তু ও জিন্দা কিভাবে হয়ে গেল স্যার, ওইটাই তো মাথায় ঢোকে নাই। এই এই লাশ কখনো জীবন্ত হয়? তুই পুলিশের সাথে ভাওতাবাজি করস? স্যার 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 কসম করে কইতেছি স্যার, ঢাকার বাইরে যাইবার পর একটা বিলের উপর অ্যাম্বুলেন্সটা দাঁড় করাইছিলাম স্যার। আমি মানুষের মুখে এতদিন শুনছি অ্যাম্বুলেন্স ড্রাইভারগুলো লগে নাকি অনেক কিছু ঘটে। হগ এইসব কথা হই না আমার খালি হাসি পাইতো, ঠিক আপনার মতোই স্যার। আমার লগে এরকম ভৌতিক কখনো কিছু ঘটে নাই স্যার, তাই তাই এগুলোর কখনো আমি পাত্তা দিই নাই। কিন্তু স্যার ওই দিন আমি মোতার জন্য পাশে গাড়ি খাড়া করাইছি, তখনই আমার হেল্পার কইল, ওস্তাদ আপনি তো এই লাইনে নতুন, সবে 2 মাস হইল গাড়ি চালাইতেছেন, কোন সময় মরা মায়াগুলোকে সহবাস করার মজা নিছিলেন নাকি ওস্তাদ? আমি তো বহুমান নিছি, বুঝছেন নি? লন আজকে আপনারা মজা দিব, চলেন। স্যার হেল্পারের কথা হই না আমারও ওই সময় খুব মতলব জায়গায় উঠছে। আমি খাড়ায় খাড়ায় দেখতেছিলাম স্যার, হেল্পারে অ্যাম্বুলেন্সের দরজা খুললা ভিতরে ঢুকছে স্যার। আমিও রাস্তার কিনারা থেকে অ্যাম্বুলেন্সের পিছনে এসে দাঁড়াইছিলাম। হেল্পার লাশের বক্স খুললা লাশটার টাইম না সিটের উপর তুলছে, পরে লাশের দেহ থেকে সব আস্তে আস্তে খুললা হেল্পার শুরু করে দেয় স্যার। স্যার 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 মাইয়াটা দেখতে সুন্দর আছিল অনেক স্যার, মরার পরেও ওই মায়েডারে নায়িকাদের মতো দেখাইতে আসছিল স্যার। হেল্পার কাম সেরে নামার পর আমার কইল, ওস্তাদ যান যান ভেতরে। স্যার কি কমু, উলঙ্গ লাস্টারে দেখা আমার লোভ আরো বাইরে যায় সাথে সাথে। পরে আমি ওই অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকা আমার তৃপ্তি মিটাই লইছি স্যার। ওই শালা মানুষ টামের অমানুষ তোরা, সুরের বাচ্চা। আচ্ছা বল, এই পরে কি হলো বল বল। স্যার 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 পরে পরে স্যার আমি গাড়ি থেকে নেমে দেখি একটা গাড়ি আইতেছে। রাত তখন 2টার বেশি। গ্রামের রাস্তায় এত রাইতে গাড়ি, অর্থাৎ পুলিশ। এই পুলিশের গাড়ি ভাইবা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ঢাকনা লাগাই দিছি। ভেতরে যে মাইয়াটা লাশ বক্সে ভরি নাই, ওইটা আমার মাথায় ছিল না স্যার। দরজা লক কইরাই স্যার আমি সামনে যেয়ে বসি। পরে অ্যাম্বুলেন্স স্টার্ট করতে দেখি একটা মুরগির গ্যারেজ যাইতেছে স্যার। পুলিশ ভাইবা আমি তখন ডরাই গেছিলাম। পরে একটা সিগারেট ধরাইয়া আমি গাড়িতে টান দিতে এই পিছন থেকে কে বলে উঠলো, এই গাড়ি থামা, গাড়ি থামা। বিশ্বাস করেন স্যার, এত ভয়ানক আছিল ওই কণ্ঠস্বরটা। আমি তাকাই হেল্পারের দিকে, আর তখন হেল্পার তাকায় আমার দিকে। কিছু বুঝে ওঠার আগেই অ্যাম্বুলেন্সের কাজ ভেঙে সেই মরা মাইটা আমার ঘাড় ধরে বসে। এরপর তো আপনারা কইলামই স্যার, লাভ মাইরা আমি আর হেল্পার গাড়ি থেকে নিচে পড়ে যাই। হুশ আসছিল না আর আমার। জ্ঞান ফেরার পর দিই অ্যাম্বুলেন্সটা খালি। কসম কইরা কইতেছি স্যার, স্যার স্যার বিশ্বাস করেন স্যার, এর বেশি আমাকে আর কিছুই জানা নাই স্যার। স্যার 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 ইন্সপেক্টর জয়নাল পুরো ঘটনাটা ওদের মুখ থেকে আদ্যপত্য শুনে কিছুক্ষণ চুপ থাকেন। সকাল থেকে ড্রাইভার আর হেল্পারকে ডান্ডা পেটা করে হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে বসিয়ে রেখেছে থানায়। পুরো থানা যখন নীরব, তখনই ওই মরা মেয়েটির পরিবার উপস্থিত হয় থানায়। ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা নোটিস করার আগেই মরা মেয়েটির বাবা অর্থাৎ আকবর সাহেব জোরে একটা চিল্লানি দিয়ে বলেন, আমার মরা মাইয়ের লাশটারে কোথায় লুকাইছস তোরা, বল, এই বল বল। এরকম ধমক দিতে দিতে আকবর সাহেব দৌড়ে এসে ড্রাইভারের কলার চেপে ধরে। ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা সামাল দিতে চাইলেও তখন ব্যর্থ হয়। আকবর সাহেব প্রচুর রেগে আছেন। উনি ধস্তাধস্তির মধ্যে ড্রাইভারকে আরো কয়েকটা লাথি, ঘুষি, চর
মেরে দেয়। এসব দেখে থানায় উপস্থিত বাকিরা এসে হাজির হয় সেখানে। সবাই আকবর সাহেবকে সামাল দিয়ে পাশে চেয়ারে বসান। উনি চেয়ারে বসে এবার হুট করে অঝরে কেঁদে দিলেন। কান্না জড়িত স্বরে তিনি বলতে লাগলেন, আমার মেয়েটার অকাল মৃত্যুটা এখন আমি মাইনে নিতে পারিনি। যার রোগ নাই, শোক নাই, কিছু নাই, হুট করে আমার মেয়েটা মারা গেল। আল্লাহ আল্লাহ তার বান্দারে তার কাছে নিয়ে যায়। আল্লাহ, এটা আমার কেমন বিচার আল্লাহ। আমার নিষ্পাপ মায়েরা গ্রামে আমাদের ফ্যামিলির কবরস্থানে দাফন করবো ভাইবে ঢাকা থেকে গ্রামে লাশ আনতেছিলাম, আর তোদের উপর বিশ্বাস করে লাশ গাড়িতে তুলছি। আমার কেউ সাথে আসেনি, তাই লাশটা বিক্রি করে দিলি তোরা। ওই তোদের কত টাকা লাগবে বল আমারে, আবার বল তোর কত টাকা লাগবে, আমি দিতে রাজি আছি। তবু তোরা বল আমার মায়ের লাশটাকে তোরা কোথায় রাখছিস? আকবর সাহেবের কান্না দেখে ড্রাইভার নিজের মন খারাপ করে নেয়। ইন্সপেক্টর জয়নাল তখন মনে মনে বলে, দেখো ড্রাইভারের অভিনয়, আকবর সাহেব যদি জানে এই দুইটা তার মেয়ের সাথে কি করেছে, তবে কোর্টে তোলারও তো সুযোগ দিবে না সে, এখানেই গুলি করে মারবে দুইটাকে। মরাবাড়ির মতো থানায় কান্নার রোল দেখে লকআপের অনেক কয়েদিও সাথে সাথে আবেগে কান্না শুরু করে দিল। ইন্সপেক্টর জয়নাল এসব দেখে আকবর সাহেবকে বললেন, দেখুন সাহেব, অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার হেল্পার আর গাড়িরও প্রচুর ক্ষতি হয়েছে। আমি বিষয়টা তদন্ত চালাচ্ছি, আর এই দুটাকে তো আমি ঝোলাচ্ছি। আপনার মেয়ের লাশ বের করে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। এরকম নানান টপিক আর যুক্তি বোঝানোর পর আকবর সাহেব অবশেষে মানতে রাজি হন। উনি থানা থেকে পরিবার নিয়ে সোজা বাড়িতে চলে যান। আর এদিকে ইন্সপেক্টর জয়নাল সাহেব ড্রাইভার আর হেল্পারকে সোজা লকআপে ঢুকিয়ে রাখে। এরপর করিম সাহেবকে বলে, করিম সাহেব, একটা চা খেতে পারলে খুব বন্ধ হতো না, একটা চা নিয়ে আসবেন নাকি আমার কেবিনে? করিমকে চায়ের নির্দেশ দিয়ে জয়নাল সাহেব চলে যান নিজের কেবিনের দিকে। করিম কিছুক্ষণ সময় নিয়ে চা বানিয়ে চলে গেলেন জয়নাল সাহেবের কাছে। টেবিলে চা রেখে করিম চলে আসবে, তখনই পিছন থেকে জয়নাল সাহেব ডাক দিয়ে বলল, আপনার কি মনে হয় ড্রাইভার আর হেল্পার সত্য কথা বলতেছে? সত্যিই কি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর লাশ গায়েব হয়েছে? আর লাশটাও কিভাবে জীবন্ত হয়? এসব বানোয়াট মনে হচ্ছে না আপনার? কি মনে হয় আপনার? করিম সাহেব ইন্সপেক্টর জয়নালের কথা শুনে থমকে দাঁড়ায়। এরপর পা ঘুরিয়ে পিছন ফিরে তাকালেন। জয়নাল সাহেবের একটু কাছে এসে করিম ফিসফিস করে বলল, স্যার, ওই রাস্তাটা ভালো নয়। কখনো নিজের চোখে দেখিনি ঠিক, কিন্তু অনেক শুনছি ওই রাস্তাটার ব্যাপারে স্যার। অনেক কথা শোনা যায় স্যার ওই রাস্তার ব্যাপারে। করিম সাহেবের চোখে ভয় আর আশ্চর্যজনক কথাগুলো শুনে ইন্সপেক্টর জয়নাল বললেন, কি শুনেছেন ওই রাস্তার ব্যাপারে বলুন তো? জয়নাল সাহেবের আগ্রহ দেখে করিম সাহেব এবার একটা চেয়ার টেনে তার মুখোমুখি বসলেন। এরপর ধীর কণ্ঠে সে বললেন, স্যার, আমরা প্রশাসনের লোক, ভিতরের কথা বাইরে গেলে লোকে হাসাহাসি করবে, বুঝেনি তো? কিন্তু সত্য কথা এটাই যে এই রাস্তায় অনেক কিছু ঘটে। পুলিশে জয়েন করবার আগে শুনেছি ওই রাস্তায় অনেক লাশ পাওয়া যেত নাকি। রাস্তাটা বিলের মাঝখান দিয়ে গেছে, দুই পাশে বিল আর মাঝখানে ফাঁকা রোড। ডান পাশে বিলের পর একটা হিন্দু সম্প্রদায়ের গ্রাম আছে, মুসলিমও আছে বেশ কয়েক, তবে হিন্দুদের সংখ্যা কম। আর ডান পাশের বিলের পর কিছু ঘন গাছপালার বন, তারপর একটা ছোট নদী। আগে হিন্দুরা ওই নদীর কিনারায় লাশ পোড়াতো। শ্মশানঘাট আগে থাকলেও এখন হিন্দুরা ওখানে আর লাশ পোড়ায় না। শ্মশানঘাটটা এক হিসাবে এখন পরিত্যক্ত। এর পিছনেও কারণ আছে যথাযথ। শ্মশানঘাটে যাওয়া আসার সময় হঠাৎ হিন্দুরা কিছু লাশ খুঁজে পেত।
হঠাৎই কোথা থেকে এই লাশ এসেছে আর কেই বা এনেছে সেটির নির্দিষ্ট কোনো হদিশ পেত না কেউ। অনেকে মনে করতো পলিটিক্যাল মাইন্ডেড লোকজন রাজনৈতিক মামলায় খুন করে হয়তোবা এই নিরিবিলি স্থানে লাশগুলো এনে ফেলে যায়। কিন্তু একদিন 21 জন হিন্দুদের একটি দল শ্মশানঘাটে একটা লাশ নিয়ে যাচ্ছিল তাদের সৎকার করার জন্য। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সেদিন। ওনারা ওনাদের সংস্কৃতি অনুযায়ী লাশ পুড়িয়ে আসার সময় দেখেন একটা ভয়ানক ঘটনা। এই মাত্রই ওনারা যে লাশটা পুড়িয়ে এসেছেন সেই লাশটা তাদের আসার পথে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। লাশের সেই বীভৎস চেহারা দেখে ভয়ে এক একজন এক এক দিকে তখন ছুটে পালালো। সে আর কি বলবো। আর সেই স্থান থেকে ফিরে আসতে পারে মাত্র 12 জন 21 জনের মধ্যে। বাকি 9 জন এখনো ফিরে আসেনি। এলাকায় এসে তারা ব্যাপারটা সবাইকে জানায়। কেউ ভয়ে সেদিন রাতে তো আসেনি, কিন্তু সকালে যখন ওই 9 জন ব্যক্তিকে খুঁজতে আসা হয় তখন শ্মশান ঘাটে তাদের মরদেহ পাওয়া যায়। আর ওই প্রতিটা মানুষের মাথা ছিল নাকি কাদার ভিতরে ঢুকানো। সবার গায়ে ছিল অসংখ্য কামড়ের দাগ। টুকরো টুকরো মাংস ছিঁড়ে খাওয়া হয়েছে যেন। তখন থেকেই মূলত ওই শ্মশান ঘাটটা পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু ঘটনাটা নাকি তখনও থামেনি। কদিন পর পরই ওখানে এক একজনের লাশ পাওয়া যেত যাদেরকে গ্রামের কেউই চিনত না। আর কেউ এইসব বিষয়ে পুলিশকেও ঠিকঠাক মতো ইনফর্ম করে না, যেহেতু এটা একটা ভৌতিক মামলা। এই জন্য কেউ পুলিশকে জানাতো না। স্যার 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 আপনি ঠিক আছেন? হুট করে লাফ মেরে উঠে বসে ইন্সপেক্টর জয়নাল সাহেব। তার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। যতই তিনি বোঝাতে চাচ্ছেন না না তিনি ভয় পাননি, কিন্তু করিম সাহেব ঠিকই ধরে ফেলেন। ইন্সপেক্টর জয়নাল সাহেব হয়তো কিছুটা ভয়ই পেয়েছেন। জয়নাল সাহেবের এই অবস্থা দেখে করিম সাহেব আবার বলল, স্যার ড্রাইভার আর হেল্পারের কথা অনুযায়ী বিলের মাঝে ওরা গাড়িটা থামিয়ে দাঁড়ায়। আমি যদি ভুল না হই তবে ওরা সেই ভয়ানক বিলের কথাই বলছে। হয়তো আমাদের সেখানে একবার যাওয়া উচিত। হয়তো পরিত্যক্ত ওই শ্মশান ঘাটের আশেপাশে ওই মেয়েটার লাশ পড়ে থাকবে। করিমের মুখে এই কথা শুনে জয়নাল সাহেব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। এরপর অনেক ভেবে তিনি বললেন, আমাদের এখনই বের হওয়া দরকার। চলেন এখনই বের হই। ড্রাইভারকে বলুন গাড়ি নিয়ে আসতে। যেই কথা সেই কাজ। 3 গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ইন্সপেক্টর জয়নাল সাহেব যান সেই বিলের দিকে। অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হওয়ার স্থানে গাড়িটা রেখে সবাই নেমে পড়েন সেখানে। করিম জয়নাল সাহেবকে হাতের ইশারায় সেই পরিত্যক্ত শ্মশান ঘাটটা দেখায়। জয়নাল সাহেব সবাইকে নিয়ে নেমে যায় বিলের মধ্যে। এরপর বিল পেরিয়ে প্রবেশ করলেন ঘন জঙ্গলে, তারপর শ্মশান ঘাটে। আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন একটা চিৎকার দিয়ে বলে, স্যার স্যার পাইছি স্যার। ওনার ডাক শুনে সবাই ছুটে যায় সেদিকে। শ্মশান ঘাটে না, জায়গাটা ছিল ঘন গাছপালার সাইডে। পড়ে আছে মেয়েটার অর্ধগলিত লাশ। ঘন গাছপালার পাশে থাকাতে মেয়েটাকে প্রথমে দেখা যায়নি। তার 2টা চোখ তুলে ফেলা হয়েছে। একটা হাতের অর্ধেক কামড়ে খেয়ে নিয়েছে কে যেন। উলঙ্গ নিথর দেহটা পড়ে আছে কিনারার দিকে। জয়নাল সাহেব কিছু বলার আগেই করিম সাহেব বললেন, স্যার ধারণা সঠিক। ড্রাইভার আর হেল্পার কিন্তু মিথ্যে কথা বলেনি আমাদের কাছে। স্যার তাড়াতাড়ি এই লাশ নিয়ে এই স্থানটা ত্যাগ করি। বলা যায় না তো কখন কি হয়। জয়নাল সাহেব করিমের এই কথা শুনে দ্রুত লাশটা প্যাকেট করতে নির্দেশ দেন। এরপর সেই স্থান ত্যাগ করে চলে আসেন রাস্তার উপরে। এতক্ষণে বিলের ডানে থাকা স্থানীয় লোকেরা জড়ো হয়ে গিয়েছে সেখানে। তারা এসে নিজেদের মাঝে নিজেরা নানান বিষয়ে গুনগুন করে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। জয়নাল সাহেব এরই এক ফাঁকে একজনের একটা কথা হঠাৎ করে নোটিস করলেন। তিনি বলছিলেন, দেখ দেখ আজ 4 মাস পর আবারও একটা লাশ। এই শয়তানের হাত থেকে কবে যে আমরা রক্ষা পাবো? হায় হায়, এই শুনছস কথা? হ্যাঁ? জয়নাল সাহেব ওনাদের মুখের কথাটা শুনে আরো শিওর হলেন এই স্থানটা কত ভয়ানক।
তিনি তড়িঘড়ি করে লাশটা আরও একটি অ্যাম্বুলেন্স তুলে রওনা করলেন থানার উদ্দেশ্যে। থানায় এসে লাশটা পোস্টমর্টেমের জন্য পাঠানো হলো। যদিও আগে মেয়েটির পোস্টমর্টেম হয়নি, যেহেতু এটা একটা কোনো আত্মহত্যা বা খুনের কেস ছিল না, সেটি পূর্বে পোস্টমর্টেমটা হয়নি, কিন্তু এখন তো এটি একটা ক্রাইমের সাথেই রিলেটেড হয়ে গিয়েছে। অতএব এই লাশের পোস্টমর্টেমটা করা খুবই জরুরি। এই ঘটনার ঠিক 2 মাস পরের একটা ঘটনা। বাইক অ্যাক্সিডেন্ট করার পর আসিফের খুবই খারাপ অবস্থা। সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে সে, মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে। পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে আসিফকে ঢাকাতে একটা ভালো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে একটা অ্যাম্বুলেন্সে করে। ঢাকা যেতে আরও 3 ঘন্টা সময় লাগবে তাদের। অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে। আসিফের মা এবং বাবা আসিফের পাশে ভেতরে বসে আছে। আসিফের চাচা বসে আছে অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভারের পাশে। আসিফের চেহারা ভয়ঙ্কর রকমে আঘাত খেয়েছে, ঠোঁটের নিচে থেতলে যায় অনেকটা, বাঁচার সম্ভাবনা ওর খুবই কম ছিল। আসিফের বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন অঝরে, আর আসিফের মা আসিফের দিকে তাকিয়ে তারস্বরে কেঁদে যাচ্ছেন। ড্রাইভারের পাশে বসে আসিফের চাচারও চোখ ভেজা। আদরের ভাতিজা ছিল তার। শুরু থেকেই আসিফকে বাইক না কিনে দেওয়ার জন্য উনি রেগে গিয়েছিলেন এবং অনেক বাধাও দিয়েছিলেন। তবুও আসিফের অনেক বায়নায় বাইকটা শেষ পর্যন্ত কিনে দিতে বাধ্য হয় ওর বাবা। আর সে বাইক আসিফের মৃত্যু অবধি নিয়ে এসেছে ওর জীবনকে। রাত আনুমানিক 11:21। শুনশান বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স, আর অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে আছে নানান বেদনাদায়ক গল্প। কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্স ড্রাইভার খেয়াল করলেন 2 জন মহিলা বোরকা পরে গায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে। তারা গাড়ির সিগন্যাল দিচ্ছে, তারা স্পষ্ট দেখতে পেলেন। ওদের দেখে আসিফের চাচা বলে, আরে 2 জন মহিলা এত রাত্রে রাস্তার কিনারায়, দেখো, ওদেরকে তুলে নাও, হয়তো কোনো বিপদে পড়ছে। আসিফের চাচার মুখে এই কথা শুনে ড্রাইভার বলল, ওই চাচা, ওইদিকে না দেখার ভান করেন, ওইদিকে তাকান না। কথাটা বলেই অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি হঠাৎ করেই বাড়িয়ে দেয়। আসিফের চাচা অবাক হয়ে ড্রাইভারের দিকে তাকায়। ড্রাইভার পুরো স্পিডে সেই মহিলাদের ওভারটেক করে চলে যায় সেখান থেকে। আসিফের চাচা কিছুটা বিরক্তি চিহ্ন মুখে রেখে বলল, আরে আসিফ, তো ওদের সাহায্য করার দরকার ছিল না? তুমি নিলা না কেন ওদের? ড্রাইভার তার মুখে এই কথা শুনে মুচকি এসে বলল, সামনে তাকান। ড্রাইভারের কথা আসিফের চাচা সামনের দিকে তাকায়, আর তখন তিনি যা দেখেন তা ওনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল। তখন সেই 2 জন মহিলা, হ্যাঁ, ঠিক একইভাবে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং একই ভঙ্গিতেই গাড়ি সিগন্যাল দিচ্ছে। অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদেরকে ফেলে এসেছে পিছনে। তারা আবার সামনে কিভাবে এলো? ড্রাইভার এখানেও অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে সেই 2 জন মহিলাকে ওভারটেক করলেন। আসিফের চাচা এতক্ষণ পর ব্যাপারটা কিছুটা আমলে নেন। উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করেন আর সেটিতে আগুন ধরান। ড্রাইভার মুচকি হেসে আসিফের চাচাকে বললেন, আপনার নাম কি? আসিফের চাচা সিগারেট টান দিয়ে শান্ত স্বরে বললেন, ইয়াসিন। ইয়াসিন আমার নাম। ড্রাইভার অ্যাম্বুলেন্সের গতি আবার স্বাভাবিকভাবে এনে ইয়াসিন সাহেবকে বললেন, ইয়াসিন সাহেব শোনেন, গত 5 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই, অনেক কিছু দেখা আছে, আমার অনেক অভিজ্ঞতা আছে। আমাদের একটা রুলস আছে কিন্তু জানেন, রাতে অ্যাম্বুলেন্স চালানোকালীন যদি সত্যিকারের মানুষও কখনো গাড়ির সিগন্যাল দেয় তবে একটু থামানো যাবে না। এরা অনেক ভয়ানক হয় কিন্তু, বুঝলেন? কথা শেষ করতেই আচমকা অ্যাম্বুলেন্সটা একটা জোরে ঝাঁকুনি দিয়ে ওঠে। হঠাৎ এমন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন, এটা কি হলো? এটা কি ছিল? অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গম্ভীর স্বরে বললেন, তারা আমাদের পিছু নিয়েছে মনে হয়, ওরা খেপে গেছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন এখন। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে। তখনই আবারও অ্যাম্বুলেন্সটা জোরে একটা ঝাঁকুনি দেয়। মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্সে জোরে জোরে লাথি দিচ্ছে। পিছনে থাকা আসিফের বাবা আর মা ডাক দিয়ে বললেন, কি হয়েছে রে? গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন? এই ড্রাইভার, এই ড্রাইভার। পিছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন, কি শোনা চাচা? ওই রাস্তা ভাঙা, বয়ে থাকেন, সমস্যা নাই।
ইশারাতে ড্রাইভার মিথ্যা কথা শোনালেন তাদেরকে। কিন্তু ইয়াসিন সাহেব তো জানেনই সবটা, তিনি সবটাই বুঝতে পারছেন গাড়ির সামনে বসে থেকে। তিনি ড্রাইভারকে আবার বললেন, ওই কোনো সমস্যা হইব না তো? হ্যাঁ, কি হইলো, কি আবার বিপদ এটা? ড্রাইভার কিছু বলতেই যাবে এমন সময় দেখলেন রাস্তার উপরে একটা মরা গরু পড়ে আছে। ইয়াসিন সাহেব রাস্তায় মাঝে মরা গরু দেখে ভয় পেয়ে যায় আর উচ্চস্বরে ড্রাইভারকে বলে, আরে হে হে, গাড়ি থামো, নয়তো আমরা অ্যাক্সিডেন্ট করবো তো, গাড়ি থামো, গাড়ি থামো। ড্রাইভার কোনো কথা না বলে সেই গরুর উপর দিয়েই গাড়ি তুলিয়ে দেয় সজোরে। তখন অ্যাম্বুলেন্স গরুর গায়ের উপর দিয়ে উঠেছে, তারপরেই কিছু একটা চিৎকার শোনা গেল। ইয়াসিন সাহেব নোটিশ করলেন সেই চিৎকারটা। হ্যাঁ, তিনি মন দিয়ে চিৎকারটা শুনতে পেয়েছেন এবং স্পষ্ট ছিল সেই চিৎকার। তিনি ফিসফিস করে ড্রাইভারকে বললেন, এই ড্রাইভার, এ তো মনে হয় কোনো মহিলার চিৎকার। একসাথে অনেকগুলো মহিলার চিৎকার ভেসে আসতেছে, এই ব্যাপারটা কি? হ্যাঁ, হায় আল্লাহ। ড্রাইভার এবার ভয় এবং রাগ নিয়ে বললেন, ওই আপনি এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, সে তখন থেকে বগর 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 কই। হ্যাঁ, চুপ করেন, চুপচাপ আল্লাহরে ডাকেন, চুপ থাকেন। কথাটা বলেই গাড়ির সামনে থেকে একটা পান হাতে নেয় সে। এরপর পুরো পান ড্রাইভার মুখে গুজে দিয়ে অ্যাম্বুলেন্সটা টানতে থাকে খুব মনোযোগের সাথে। ড্রাইভারের কপাল বেয়ে ঘামের রেশ ঝরছে, গা দিয়ে গরম তাপ বের হচ্ছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের হাতের দিকে তাকিয়ে দেখেন ড্রাইভারের হাতটাও প্রচুর কাঁপছে হঠাৎ করে। ইয়াসিন সাহেবের মনে তখন দুইটা ভয় এসে ভর করেছে। এক, ভূতের বা ভৌতিকতার ভয়, আর দুই, ভয়ের কবলে পড়ে এই ড্রাইভার যদি এই পুরো অ্যাম্বুলেন্স সমিতি অ্যাক্সিডেন্ট করে বসে। এসব ভাবনার মাঝে এবার হঠাৎ অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বক্সে কিছু একটা শব্দ হলো বিকট। মনে হলো ভিতরে কোনো মেশিন ব্লাস্ট হয়েছে। ড্রাইভার আরও খেয়াল করে দেখেন অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভয়ে ভয়ে ড্রাইভার তবুও গাড়ি বন্ধ করে না। তখন ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসিফের মায়ের চিৎকার, আমার ছেলে মারা গেছে রে, আমার সব শেষ হয়ে গেল রে। আসিফের মৃত্যুর কথা শুনে আসিফের বাবা মাথা থেকে হাত সরায়। উনিও আসিফের নাকে হাত দিয়ে দেখে আসিফ মারা গিয়েছে। চলন্ত অ্যাম্বুলেন্সে শুরু হয় কান্নাকাটির রোল। আসিফের চাচাও কান্না করতে করতে ড্রাইভারকে বলে, আরে আমার বাতিজাটা মারা গেছে রে, আমার বাচ্চাটা মরে গেছে, অ্যাম্বুলেন্সটা ঘুরাও ঘুরাও ঘুরাও। আর কই যাবো, আর কোথাও যাওয়ার নাই, আমার বাচ্চাটা দেখবো, ঘুরাও 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 ঘুরাও। ড্রাইভার দাঁতে দাঁত কামড়ে ধরে শক্ত হয়ে আছে তখনও। ভয়, রাগ এইগুলা নিয়ে সে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। ড্রাইভারের চোখ দিয়েও পানি ঝরছে হঠাৎ করে। ওনার মনে পড়ে যায় বাড়িতে ওনার ছোট ভাই আর তার স্ত্রী সন্তানেরা আছে। এই অ্যাম্বুলেন্সের ইনকাম দিয়েই এই ড্রাইভারের পরিবারটা চলে। এখন যদি ওনার কিছু হয়ে যায় তাহলে তো সবাই না খেয়ে মরবে, সবাই রাস্তায় এসে দাঁড়াবে খালি হাতে। তাই শক্ত হয়ে ড্রাইভার গাড়ির গতি আরো বাড়াতেই থাকে। এদিকে এরা তিনজন তো এক নাগারে কেঁদেই যাচ্ছে। আসিফের চাচা পিছনে যাওয়ার জন্য বারবার বলতেছে, এই গাড়ি থামো, গাড়ি থামো, গাড়ি থামো, গাড়ি থামো। ড্রাইভার তাদের কোনো কথাই কানে নিচ্ছেন না। তখনই শুরু হয় আরেক ভয়ানক হামলা। অ্যাম্বুলেন্সের চারপাশে কেমন যেন পিটাপিটি শুরু হয়। অ্যাম্বুলেন্সের ছাদে, ডানে বামে সব দিকে কারা যেন অনবরত পিটিয়ে যাচ্ছে। আসিফের মা বাবা ভয় চিৎকার দিয়ে বলে, ভূত 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 ভূত। ইয়াসিন সাহেবও চিৎকার দিয়ে বলে, এই ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি টানো, গাড়ি টানো, গাড়ি টানো, তাড়াতাড়ি গাড়ি টানো, ওরাজ গাড়ি 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 গাড়ি, হায় আল্লাহ রে, গাড়ি ভেঙে ভেঙে ফেলবে, তাড়াতাড়ি টানো, তাড়াতাড়ি টানো, আল্লাহ আল্লাহ রে। অ্যাম্বুলেন্স ড্রাইভার এবার না পারতে খেদে ফেলার মতো উপক্রম। সে যত স্পিডে পারতেছে অ্যাম্বুলেন্সটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই জানালার বাইরে কাচের উপর ড্রাইভার দেখে একটা রক্তাক্ত কাটা হাত। হাতটা দেখে ইয়াসিন সাহেব জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আরেকটা ব্লাস্ট হয়, সেখানেই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন্সটা। কিন্তু এতে আরো বেশি বিপদ বেড়ে গেল। গাড়ি অনেক গতিতে ছিল, সেই গতিতেই গাড়ির লাইট আর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এত গতির মাঝে ড্রাইভার হারিয়ে ফেললো গাড়ির কন্ট্রোলটাই।
অন্ধকার রাস্তায় এত জোরে গাড়ি কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি ঠিক নেই। উপায় না পেয়ে ড্রাইভার হার্ড ব্রেক কষে দেয় তখনই, আর ঠিক তারপরে পুরোপুরি শোনা যায় পিছনের দরজা খোলার শব্দ। ড্রাইভার তাড়াহুড়ো করে মোবাইলের আলো মেরে দেখে আসিফের লাশটা যেন হঠাৎ করে কারা টেনে নিয়ে গেল। আসিফের মা বাবা তখন অজ্ঞান অবস্থায় সিটের উপর পড়ে আছে। গাড়ি আচমকা ব্রেক কষায় ইয়াসিন সাহেব মাথায় আঘাত পেলেন। উনি তখনই জ্ঞান হারিয়ে ফেলেন সাথে সাথে। ড্রাইভার একা এই বিলের মাঝ রোডে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে ঘুটঘুটে নিকশ কালো অন্ধকার, যেন বড়সড় একটা ঝড় বয়ে গিয়েছে একটু আগে। অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলো জ্বালিয়ে চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে। দরজার গ্লাস বন্ধ থাকায় সে নিজেকে তখনও সেফ ভাবছেন। আসিফের চাচা জ্ঞান হারানো তখনও, মা বাবাও পিছনে লাশের মতো পড়ে আছে সিটের উপরে। অ্যাম্বুলেন্স ড্রাইভারের বুকের ধুকপুকানির শব্দ চারপাশে যেন ছোটাছুটি করছে। তখন কি অদ্ভুত ভয়ানক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে গেছে ভেবে উনি আবারও অ্যাম্বুলেন্সটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে। কয়েকবার স্টার্ট দেওয়ার পরেও ব্যর্থ হয় ওনার চেষ্টা। একদিকে ভয়, অন্যদিকে এখানে এই বিলের মাঝ রাস্তায় ভূতের সাথে ফেসে যাওয়ার রাগ। দুইটাই ওনার মস্তিষ্কে বারবারই ঘুরপাক খাচ্ছে। জেদ করে তিনি আরো কয়েকবার অ্যাম্বুলেন্স স্টার্টের চিন্তা করলেন, কিন্তু কোনো মতে কোনো কাজ হচ্ছিল না। তখন বাইরে তাকিয়ে তিনি দেখেন চারপাশে কোনো জনমানুষ নেই। আবারও ডান বামে নজর আন্দাজ করতে করতেই ওনার চোখ আটকে যায় সেই গ্রামটার দিকে, অর্থাৎ যেটা রাস্তার ডান পাশের বিলের উপরে ছোট্ট একটা লাইট দেখা যাচ্ছে সেখানে। ড্রাইভার তখন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন মনে মনে এক দৌড়ে সেই গ্রামের দিকে চলে যাবেন। আবার ভাবলেন গাড়ি থেকে নামলেই যদি একটা কিছু হয়ে যায়। হ্যাঁ, উপায়ন্ত না পেয়ে ড্রাইভার এবার আসিফের চাচাকে ডাকতে শুরু করলেন। কয়েকবার ডাকার পরেও তার জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। এরপর অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলোতে সিটের পাশ থেকে পানির বোতলটা বের করলেন। বোতল হাতে নিয়ে ফোন রাখলেন পায়ের উপর। কাঁপা কাঁপা হাতে তিনি বোতলের মুখটা খুললেন। এরপর সজোরে সব পানি নিক্ষেপ করলেন আসিফের চাচার মুখে। আচমকা পানি স্পর্শ পেয়ে আসিফের চাচা লাফ মেরে উঠলেন। উঠেই তিনি কান্না শুরু করে দেয়। কি হয়ে গেল রে? আমার ভাতিজার লাশটা নিয়ে গেছে এই শয়তানগুলা। আমার ভাতিজারাদের একটু দেখতে পাবো না। হায় রে আল্লাহ। কান্না দেখে ড্রাইভার ওনাকে শান্ত করার জন্য বললেন, চাচা চাচা ও চাচা ও চাচা, কান্না করে কোনো লাভ নাই। এখন আমাদেরকে তো নিজেদের বাঁচাইতে হইব নাকি? যান বাঁচানো খরচ। ওই দেখেন সামনে একটা গ্রাম আছে। বিলটা পার হয়ে যদি আমরা সেই গ্রামে যাইতে পারি তবে রাতটা ওইখানে কাটাই দিতে পারবো। আসেন আসেন আমার লগে যাই, চলেন। ড্রাইভারের কথায় আসিফের চাচা কিছু না বলে হ্যাঁ সূচক সম্মতি জানালেন। ড্রাইভারও এবারও মোটামুটি একটু সাহস পাচ্ছেন। তিনি হুট করে দরজাটা খুলেই দৌড়ে যান পিছন দিকে। ড্রাইভার মূলত এসেছিলেন আসিফের বাবা আর মাকে তোলার জন্য, কিন্তু পিছনে আসতেই উনি দেখেন অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে রাস্তার ঠিক মাঝখানেই আসিফের লাশটা পড়ে আছে এবং সেই লাশের উপরে 4-5টা কালো অবয়ব ঘোরাফেরা করছে। অন্ধকার হওয়ায় শয়তানগুলোকে তখন স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে ড্রাইভার এতটুকু খেয়াল করেন ওদের দেহটা আকারে ছিল অনেক বড়। 5-6 জন মানুষকে একত্রিত করলে যতটা লম্বা হবে ঠিক ততটাই ওই শয়তানদের গায়ের গঠন। ড্রাইভার সরাসরি তাদের দেখতে পেয়ে হুঁশ হারিয়ে ফেলে আর সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে যায় স্তব্ধ হয়ে। এদিকে সেই বিশাল আকারের শয়তানগুলো আসিফের দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আসিফের চাচা তখন বেরিয়ে এসে বলে, ওই কি করছেন আপনি? কথাটা শেষ হতে না হতেই উনিও দেখেন ওই অশরীরীদের, কিন্তু এতক্ষণ সবকিছু ঠিকই ছিল। এখন আসিফের চাচার কণ্ঠস্বর শুনে সেই অশরীরীরা তাদের দিকে ঘুরে তাকায় মাংস খাওয়া বাদ দিয়ে। অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রায় কান্না করে দিচ্ছিলেন তখন এই দৃশ্য দেখে। বাঁচার যেন আর কোনো উপায় বাকি রইল না তাদের কাছে। ওদের চোখটা সাদা বর্ণের, কোনো মনই নেই চোখে। পুরো দেহে শুধু চোখ দুইটাই জল জল করছে। সেই মুহূর্তে ড্রাইভারকে চমকে দিয়ে আসিফের চাচা চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দূর হয়ে যা, দূর হয়ে যা শয়তান, দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর কালাম উচ্চারণ করতে করতে আসিফের চাচা এগিয়ে আসে। তখনই চোখের সামনে সেই অশরীরগুলা কেমন যেন একটা বিরক্ত হয়ে যায়। রাস্তার ঠিক মাঝখানে তারা আসিফের দেহটাকে ছিঁড়ে কুড়ে খাচ্ছিল। আসিফের চাচার মুখে আল্লাহর কালাম শুনে তারা বেদ ঘুরে একটা চিৎকার দেয়। এটা সেই চিৎকার যা তারা কিছুক্ষণ আগেই শুনেছিলেন, অর্থাৎ ওই যে মরা গরুটা রাস্তার মাঝখানে পড়েছিল এবং তার গায়ের উপর অ্যাম্বুলেন্সটা তোলার পর যে ভয়ানক চিৎকারটা তারা শুনতে পেয়েছিলেন। হ্যাঁ, এটা সেই চিৎকার, ঠিকই সেই শব্দ। ড্রাইভার ভয়ে এবার নিজে জ্ঞান হারানোর উপক্রম। জীবনে সে অনেক অশরীরী দেখেছে যাত্রাপথে, অ্যাম্বুলেন্স ড্রাইভিং বয়সে হাজারো কিছু অভিজ্ঞতা রয়েছে তার, কিন্তু এমন দৃশ্য, এমন পরিস্থিতি, এমন ভয় তিনি এর আগে কখনোই পাননি। এদিকে অশরীরগুলা চিৎকার দিতে দিতে আসিফের লাশটাকে ধরে টানতে থাকে, এদিক সেদিক নিয়ে যেতে থাকে রাস্তার বাম পাশের দিকে, অর্থাৎ বাম পাশের বিলের দিকে। এই সুযোগে আসিফের চাচা দৌড়ে এসে ড্রাইভারকে ডাক দেয়, কিন্তু ড্রাইভার তখনও পুরো মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে ভয়ে। আসিফের চাচা ড্রাইভারকে কয়েকটা ধাক্কা দিতেই ড্রাইভারের হুঁশ আসে। এরপর দুজন মিলে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকে যায়। আসিফের চাচা জোরে জোরে দোয়া দরুদ পড়ে যাচ্ছে তখনও, আর আসিফের মা বাবাকে ধাক্কাচ্ছে এক নাগারে। ড্রাইভারও আসিফের মা বাবাকে তোলার জন্য ডেকে যাচ্ছে। কিছুক্ষণ ডাকাডাকি আর ধাক্কাধাক্কি করে অবশেষে তারা সফল হয়। ওনারা উঠেই ভয়ে আর্ত চিৎকার শুরু করলেন। ড্রাইভার এবার নিজের ফোন বের করে এরপর লাইটের আলোতে ওনাদের বললেন, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, চলেন চলেন, নয়তো আমাদের সবার প্রাণ যাবে কিন্তু এখানে। চলেন চলেন, আমাদের পালাইতে হবো তাড়াতাড়ি। আসিফের মা বাবা তখন বিষয়টা কিছুটা বুঝে যায়। ওনারাও তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স থেকে নামে। আসিফের চাচার মুখ থেকে আল্লাহর কালাম তখনও বন্ধ হচ্ছে না। তিনি জোরে জোরে সূরা পড়ছেন আর সবাইকে বের করছেন একে একে। রাস্তায় নেমে ড্রাইভার দেখিয়ে দেয় ডান পাশের বিলের দিকটা। বিলের মাঝে সরু একটা পথ আছে যা ওপারের গ্রামের দিকে গেছে। আসিফের বাবা তার স্ত্রীকে ধরে সেই বিলের দিকে নেমে যান আর ছুটতে লাগেন ওপারের দিকে। আসিফের চাচাও দৌড় লাগান সাথে। যেহেতু ড্রাইভারের হাতে ফোন, তাই সে সবার পিছনেই রয়ে গেল, কারণ বিলেও প্রচুর অন্ধকার। আলোর অপশন শুধু এই একটাই ফোন তাদের কাছে। যদিও এখান থেকেই সব শেষ হতো তবে ভালোই হতো। আক্রমণ তো তাদের উপর মাত্র শুরু হলো। বিলের শুরু পথে কিছু দূর আসার পরপরই পিছনে আবার সেই বিদঘুটে আর্তচিৎকারের শব্দ শোনা যায়। ড্রাইভারের এক নজর পিছনে তাকিয়ে দেখে অ্যাম্বুলেন্সের ঠিক সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। না না, সাধারণ মানুষের মতো, অতটা স্বাভাবিক ছোট নয়। কিছুক্ষণ আগে যাদের দেখেছিল তাদের চেয়েও এই মানুষটা 10 গুণ বড়, অর্থাৎ পুরো 20 তলা বিল্ডিং এর সমান লম্বা একজন মানুষ। মাথা যেন তার আকাশে ছুঁয়ে গেছে। ড্রাইভার এমন দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারেননি। ব্যালেন্স হারিয়ে তখনই ধপাস করে বিলের মধ্যে সে পড়ে যায়। ফোন যেহেতু ড্রাইভার হাতেই ছিল তাই বাকিরাও পথভ্রষ্ট হয়ে গেল। দৌড়ের মাঝে আচমকা আলোর অভাবে সবাই নিচে পড়ে গেল। ড্রাইভার তাড়াহুড়ো করে নিজের ফোন খুঁজতে যাচ্ছিল, তখনই ধান গাছের ভিতর থেকে কিছু একটা হাত ড্রাইভারকে আঁকড়ে ধরলো। হঠাৎ করেই ড্রাইভারের পিঠে আঁচড় কাটতে শুরু করলো। ওদের বড় বড় নখ ড্রাইভারের পিঠে চামড়া ছিলে দিচ্ছে। ড্রাইভার যন্ত্রণায় যে জোরে চিৎকার দিয়ে বলল, আল্লাহ রে, আল্লাহ রে, রক্ষা করো আল্লাহ, আল্লাহ এই কই এলাম আল্লাহ, আল্লাহ আজকে রক্ষা করো আল্লাহ। ড্রাইভারের মুখে আল্লাহর নাম শুনতেই হুট করে হাতগুলো ধান গাছের ভিতরে শুট করে সরে যায়। ড্রাইভারের মনে হচ্ছিল তার গায়ে অসংখ্য ব্রেক মারা হয়েছে একটা একটা করে। তবুও যান বাঁচানোর জন্য সে ফোনটা বের করে, মুখে আল্লাহর নাম নিয়ে উঠে দেখে সে অন্ধকারে আসিফের মা আর বাবা দৌড়াচ্ছে। অনেক দূর চলে যান তারা। ড্রাইভারও আর তাকায়নি পিছনে। আল্লাহর নাম নিয়ে গায়ে যত শক্তি আছে সব শক্তিতে দৌড় দেয় সে। বিলটা যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। রাস্তা থেকে মনে হচ্ছিল 5 মিনিটেই ওপারে যেতে পারবে, কিন্তু এখন ড্রাইভারের মনে হচ্ছে আরও হয়তো বেশ কিছুক্ষণ দৌড়াতে হবে। ড্রাইভার অনেক কষ্টে দৌড়ে অবশেষে আসিফের চাচার পিছনে আসে। তখনই ড্রাইভারকে পিছন থেকে আসিফের চাচা ডেকে বলে, ভাই, হ্যাঁ আমাদের জন্য দাঁড়াও, হ্যাঁ আমাদের জন্য দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ড্রাইভার পিছনে আসিফের চাচার ডাক শুনে থমকে দাঁড়ায়। আসিফের চাচা পিছনে হলে সে কার সাথে দৌড়াচ্ছে? ড্রাইভার এক নজর পিছনে তাকিয়ে দেখে আসিফের পরিবার ঠিক পিছনে দৌড়ে আসতেছে। এরপর আবার ড্রাইভার সামনের দিকে তাকায় দেখে, না,
কেউ নেই, সামনে পুরো বিলটাই ফাঁকা। ড্রাইভার ভয়ে আল্লাহকে ডাকতে শুরু করে জোরে জোরে, চোখ দিয়ে ভয়ে পানি ঝরতে লাগলো তার। ততক্ষণে আসিফের পরিবার তার কাছাকাছি চলে আসে। ড্রাইভার তাদেরকে নিয়ে দৌড় লাগায় সামনের গ্রামে। এখানেও সব শেষ হলে পারত, শেষ তো এখনো হয়নি আদৌ। দৌড়াতে দৌড়াতে যখন তারা বিলের অর্ধেক অংশে চলে আসে, তখনই আসিফের চাচা জোরে এক চিৎকার দিয়ে ওঠে, যেন একটা কঠিন কিছু সাথে আঘাত পেয়েছেন তিনি। ড্রাইভার ব্যাপারটা বুঝে ওঠার আগেই ড্রাইভারের পিঠেও কেউ সজোরে একটা চর মেরে দেয়। এত জোরে থাপ্পড় মেরেছে যে একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সাধারণ স্বাভাবিকভাবেই খুবই যন্ত্রণাদায়ক। ততক্ষণে ড্রাইভার একটু বুঝে যায় আসিফের চাচা কেন চিৎকার দিয়ে উঠেছিল। কোনো গতি নেই, কোনো উপায় নেই তাদের। সেই থাপ্পড়ে যন্ত্রণা নিয়েই প্রাণ বাঁচাতে দৌড় তখনও কেউই থামায়নি। কিছুক্ষণ পরপরই কেউ থাপ্পড় দিচ্ছে, সবার মুখ থেকে এক এক চিৎকার বেরোচ্ছে, যা উপলব্ধি করতে গেলে যে কেউই কষ্টে কেঁদে দিবে। 14 মিনিট পর বহু কষ্টে সবাই বিলের এপারে আসে। বিল থেকে রাস্তায় উঠে দেখতে পায় সামনে একটা বাড়ির গেট, অর্থাৎ সেই হিন্দু বাড়িটা। আসিফের চাচা, বাঁচান বাঁচান বাঁচান, কি আছেন, বাঁচান বাঁচান বলেই সেই গেটের দিকে দৌড় লাগায়। আসিফের চাচার সাথে বাকিরাও ছুটতে লাগলেন। ওনাদের চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকজন ঘর থেকে লাইট নিয়ে বের হয়। সবাই উঠোনে একত্রিত হতে হতে আসিফের ফ্যামিলি আর ড্রাইভার বাড়ির গেটে প্রবেশ করলেন। হিন্দু বাড়ির লোকেরা দৌড়ে এসে ওনাদের ধরলেন। সবাই দেখে যে চারজনই রক্তাক্ত এবং প্রচুর হাঁপাচ্ছে তখনও। গায়ে নখের আঁচড়, নখের আঘাতে মুরব্বীর পাঞ্জাবি আর ড্রাইভারের শার্ট অনেকটাই ছিঁড়ে গিয়েছে। কারোই আর বুঝতে বাকি রইল না এদেরকে কারা আক্রমণ করেছে এত রাত্রে। হিন্দু বাড়ির লোকেরা তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এক ডাক্তারকে কল দিলেন আর ওনাদের ধরে ঘরের ভেতরে নিয়ে যান। পরের দিন সকাল 7:11 আলতাপনগর গ্রামের ছোট্ট একটা বস্তি। সেই বস্তির মধ্যে ভাঙা টিন আর প্লাস্টিক দিয়ে বানানো একটা ছোট ঘর। ঘরটার ভিতর শুয়ে আছে রিয়াজ। কিছুক্ষণ কর্মর দিয়ে রিয়াজ ঘুম থেকে ওঠে। এরপর বিছানায় বসে বালিশের চিপা থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালালেন। তখনই রিয়াজের ভাবি এসে বলল, মরবি মরবি, এই সিগারেট তোরে আর তোর ভয় যে কবরে লয়ে যাবো, দেখিস কত খাইতে পারোস। দাঁত ব্রাশ না করে সিগারেট ধরাই দিছোস। হ্যাঁ, মরবি কিন্তু। ভাবির কথা শুনে রিয়াজ গাল বেঁকিয়ে সে বলে ওঠে, আরে বন্ধ করো তোমার গাউয়া ভাষা, ভাইয়া দুনিয়াতে আর মেয়ে পায়নি। কারে যে শেষমেশ ধরে আনলো, ঠিক মতো সদ্য ভাষাও জানে না। রিয়াজের মুখে কথা শুনে ভাবি রেগে বলল, কি আমি শুদ্ধ জানি না? আজকা তোর ভাই বাসায় আহুক, আজকা আহুক ভাই বাসায় তোর। বিচার যদি না দিছি তখন আমার কইস। মুখের উপর কথা, আমি নাকি শুদ্ধ কইতে জানি না। ভাবির কথা শুনে রিয়াজ জিব্বা বের করে ভেঙচি মেরে আবার সিগারেট একটা টান দেয়। তখনই রিয়াজের নাম্বারে একটা কল আসে। রিয়াজ বিছানা থেকে ফোন তুলে দেখে তার ভাইয়ার ফোন। লাউড স্পিকারের ফোনটা রিসিভ করে রিয়াজ উচ্চস্বরে বলল, হ্যালো ভাইয়া, আপনি কোথায় মরে আছেন বলেন তো? ভাবি মানে সারাদিন বকাঝকা করে শুধু। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন, আসেন আসেন, তাড়াতাড়ি বাসায় আসেন আপনি। রিয়াজের কথা শুনে ফোনের ওপাশ থেকে একজন মহিলা কণ্ঠস্বর বলে উঠলেন, হ্যালো, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে, এখন পঞ্চগড় হসপিটালে ভর্তি। সারা শরীর ওনার ক্ষত বিক্ষত, ভঙ্গ হয়ে গেছে প্রায়। আপনারা যত তাড়াতাড়ি পারুন চলে আসুন এখানে। মোবাইলে হঠাৎই এই কথাটা শুনেই রিয়াজের হুশ উড়ে যায়। লাউড স্পিকার থাকায় রিয়াজের ভাবিও কথাটা শুনে ফেলে। আর কি শুরু হয় কান্নাকাটির রোল। কি ভাবছেন সবকিছু শেষ? না 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 না, ঘটনা তো এই মাত্র শুরু হলো। এরপর কিছুক্ষণ কান্নাকাটি শেষে রিয়াজের ভাবি আস্তে আস্তে বোরকাটা পরে নেন। তখনও তিনি অঝরে কেঁদেই যাচ্ছেন। রিয়াজও বসা থেকে উঠে একটা প্যান্ট আর গেঞ্জি পরে নেয়। পরনের এই প্যান্ট ধুলাবালিতে ভরে আছে। আজ 5 বছর হচ্ছে এই প্যান্টের রং উঠে প্রায় জলসে গিয়েছে। আর যে গেঞ্জি গায়ে দিল এটাও ফুটপাথ থেকে 40 টাকা দিয়ে কেনা। গায়ের সাইজ তো ফিট না, বাচ্চাদের গেঞ্জির মতো হয়ে গিয়েছে। অতএব বুঝেছেন দারিদ্রতার সীমা পেরিয়ে গেছে এরা। বিছানা থেকে নিজের বাটন ফোনটা বাম পকেটে নিতেই ফোনটা ঠুস করে পায়ের কাছে পড়ে গেল। রিয়াজ আবার ফোনটা নিয়ে ডান পকেটে ঢুকায়, মূলত বাম পকেটটা ছেঁড়া ছিল।
রিয়াজ তার ভাবি আর 6 বছরের ভাতিজিকে নিয়ে রওনা করে পঞ্চগড় হসপিটালের দিকে। বড় ভাই কাজে যাওয়ার আগে 500 টাকা দিয়ে গিয়েছিল তাদের বাজার করার জন্য। যদিও এই যুগে 500 টাকার বাজারে কিছুই না, কিন্তু এই 500 টাকার বাজারে তাদের 4-5 দিন চলে যেত অনায়াসে। বাজার তো করা হয়নি, তা দিয়েই রওনা করা হয়েছে এই হসপিটালের উদ্দেশ্যে। রাস্তায় ভাড়ার ব্যাপার স্যাপার থাকে, বস্তি পেরিয়ে মেইন রোডে আসে ওরা। রিয়াজের ভাবি এক নাগারে তখনও কেঁদেই যাচ্ছেন। পরিবারের শুধুমাত্র এই একটা মানুষ তার কিছু হয়ে গেলে তাদের ভিক্ষা করার ছাড়া আর কোনো উপায় নেই, কারণ উপার্জনের তো মানুষ একটাই। এখন আপনার মনে হয়তো কোনো প্রশ্ন উকি দিবে, রিয়াজ কেন কোনো কাজ করে না তার পরিবারে? চলুন তারা পঞ্চগড় যেতে যেতে আমরা রিয়াজের জীবনীটা ঘেটে আসি। রিয়াজের জন্মের 2 বছর পর তার মা বাবা মারা যান। বস্তির দক্ষিণে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন ওনারা। প্রচুর পরিমাণে গ্যাসের কাজ রয়েছে এখানে। রিয়াজের বড় ভাই আর রিয়াজকে বাসায় রেখে প্রতিদিন স্বামী স্ত্রী কাজে চলে যেতেন। মাসে দুজনের বেতন মিলিয়ে 8,000 টাকা হয়ে যেত কষ্ট করে। এভাবে যেতে যেতে চলে আসে সেই দিনটা, যে দিনটা রিয়াজের বড় ভাই কোনোদিনই ভুলতে পারবে না তার স্মৃতি থেকে। রিয়াজের বয়স যখন 2 বছর, রিয়াজের বড় ভাই মা বাবার জন্য খাবার নিয়ে যায় ফ্যাক্টরিতে। রিয়াজ ছিল বাসায়। রিয়াজের বড় ভাইয়ের নাম শাওন হোসেন, লোকে সান্না বলে ডাকতো তাকে। বয়স তখন তার 8 বছর। মোটামুটি জ্ঞান বুদ্ধিও ছিল। ভাতের বক্স নিয়ে শাওন ফ্যাক্টরির গেটে আসতেই আচমকা একটা বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে। শাওন ভাতের বক্স নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিল। দারুণ সব কয়েকজন দৌড়ে পালাচ্ছে সেখান থেকে। ফ্যাক্টরিতে কাজ করা আরো অনেক কর্মী যান বাঁচাতে এদিক সেদিক দিক বিদিক হয়ে দৌড়াচ্ছে চারিদিকে। ফ্যাক্টরি ঠিক মাঝখানে আগুন জ্বলছে দাও দাও করে। সবাই দৌড়ে পালাচ্ছে বাইরের দিকে। শাওন 1 পা 2 পা করে ভিতরে যাচ্ছিল আস্তে আস্তে। তার মা বাবা ভিতরে এখনো। শাওনের সারা দেহ তখন শীতল হয়ে যায়। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে আরো চারিদিকে। শাওন তার মা বাবাকে খোঁজার জন্য ধীর পায়ে ফ্যাক্টরির দিকে যেতে থাকে। কিছু দূর যেতেই একজন মুরব্বী শাওনকে হঠাৎ করে জাপটে ধরে। শাওনের হাত থেকে পড়ে যায় ভাতের বাক্সটা। লোকটা শাওনকে বাঁচানোর জন্য কোলে নিয়ে পালাতে থাকে। শাওন সেদিকে কোনো খেয়াল নেই। আলভোলা হয়ে ফ্যাক্টরির আগুন দেখে যাচ্ছে সে এক নাগারে। দাউ দাউ করে ওঠা সেই জ্বলন্ত আগুনে শাওনের মা বাবা পুড়ে ছাই হয়ে যায় সেদিন। শাওনকে যখন গেটের বাইরে এনে দাঁড় করা সেই মুরব্বী, তখনও শাওন সেই আগুনের দিকে এক দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিভাতে শুরু করে। লাভ হয়নি, ততক্ষণে সব পুড়ে ছাই। শাওন এই ছায়ের মাঝেও তার মা বাবার অংশ খুঁজে পায়নি আজও। যেহেতু সব ছাই হয়ে গেছে, কার লাশ যে কোনটা সেটা বের করা খুবই মুশকিল ছিল। শাওন ছায়ের উপর দাঁড়িয়ে শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। তখনই শাওনের পাশে একজন মুরব্বী এসে ফোনে চিল্লাতে থাকে। শাওন সেই লোকের দিকেই তাকিয়ে রইল। এক ফোঁটা চোখের পানিও পড়েনি শাওনের। ভিতরে শাওনের হয়তো একটা চিৎকার দিয়েছে যা কারো কান অব্দি পর্যন্ত যায়নি। ভিতরে সে তখন ভেঙে পুরো তছনছ হয়ে গিয়েছে, কিন্তু বাহিরে তাকে দেখলে কিছুই বোঝা যায় না। শান্ত ছেলের মতো সেই জায়গা ত্যাগ করে চলে আসে সে বাড়ির দিকে। ছোট ভাই রিয়াজ তখন বিছানায় কান্না করে যাচ্ছিল। শাওন ছোট ভাইকে কোলে নিয়ে ধীর স্বরে বলল, কাঁদিস না, কাঁদিস না ভাই আমার, কাঁদিস না, কাঁদিস না, না না না, কাঁদে না, কাঁদে না। তোর বড় ভাই এখনো বেঁচে আছে, তোর কোনো ভয় নাই। আমি থাকতে তোর কোনো ভয় নাই। মূলত সেদিন থেকে চায়ের দোকান থেকে শুরু করে ইট খোলার কাজ অবধি একটা কাজও বাদ রাখেনি শাওন। ছোট ভাইকে 2 মুঠো ভাত মুখে তুলে দেওয়ার জন্য জীবন যুদ্ধে লেগে যায় শাওন। ছোট ভাইকে নিজের হাতে লালন পালন করে বড় করতে থাকে। পকেটে বাড়তি টাকা নেই, তাই স্কুল থেকে বঞ্চিত হয় রিয়াজ। কিন্তু 2 মুঠো ভাত মুখে শাওন তুলে দিতই তাকে। রিয়াজের জ্ঞান হবার পর রিয়াজ তার ভাইকে একদিন বলে, ভাইয়া ভাইয়া আমিও কাজ করবো আপনার লগে। ভাইয়া আপনি একা একা এত কষ্ট করলে আমার তো সহ্য হয় না ভাইয়া, আমারও লগে নিবেন বলেন, নিবেন। সেদিন এই কথাটা শুনে শাওন নিজেকে এতটা লাকি মনে করেছে যা মুখে বলার ভাষা নেই। ছোট ভাই তার শ্রমকে উপলব্ধি করেছে। এর চেয়ে বড় আর কি হতে পারে তার জীবনে। শাওন দেয়নি রিয়াজকে কাজ করতে কখনো। অনেক টাকা না থাকায় হয়তো কোনোদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারেনি তাকে, না পেরেছে কোনোদিন দামি জামা কিনে দিতে, আর না পারলো স্কুল কলেজে অন্তত একটু পড়াতে। কিন্তু কোনোদিন ভাতের কষ্ট সে তার ছোট ভাইকে দেয়নি। এমনও দিন গেল শাওন নিজে 3-4 দিন ধরে কিচ্ছু খায়নি, কিন্তু ছোট ভাইয়ের মুখে সে খাবার এনে দিয়েছে। দিনমজুরির কাজ তো
প্রতিদিন তো থাকে না, মাঝে মাঝে কাজে গ্যাপ যায়। এই সময়টাতে শাওন নিজে উপাস থাকত। এলাকার কিছু বখাটে ছেলে প্রায় রিয়াজকে ডাকতো বাইরে যাওয়ার জন্য। তাদের সাথে আড্ডা দিতে গিয়ে রিয়াজ সিগারেট হাতে নেয়। যদিও এটা শাওন জানতো না তখনও, ভাইকে তো বাড়িতে রেখে আসতো, খবর রাখা হতো না তেমন। এদিকে রিয়াজ বখাটে ছেলের সাথে মিশে নেশাও শুরু করে দিয়েছে। সিগারেট থেকে গাঁজা, এরপর ইয়াবা, ধীরে ধীরে চলে যাচ্ছিল আরো বড় ক্ষতির দিকে। একদিন বস্তির বটতলায় নেশা করা অবস্থায় বকুল ভাই দেখতে পায় রিয়াজকে। এই বস্তিতে বকুল ভাইয়ের সাথে শাওনের গায়ে গা সম্পর্ক। ব্যাপারটা সে শাওনের কাছে পরের দিন জানাবে বলে ভাবলেন। পরের দিন যখন শাওন কাজে আসে তখন বকুল ভাই শাওনকে বলে, শাওন, আজ তোর বাইটারে দেখলাম নেশা করতেছে আমাকে পলাশ আর সিএম এর লগে। এমন চলো তো রিয়াজ বগাটে হয়ে যাবে গো। হ্যাঁ, ও মতো তো হয়ে যাবো তো। তুই একটু খেয়ালটা রাখোস না? হ্যাঁ, একটু খেয়ালটা রাখবি। শাওন কথাটা শুনে নিরাশ হয়ে যায়। বকুল ভাই আবার বলে, এখন আমার এক পরিচিত লোক আছে বুঝলি, যদি আমার কষ্ট তোর বাইরে কাজে লাগাই দিব। ড্রাইভিং শেখা লাগবো শুধু, বুঝছস? ড্রাইভিং শিখলে ভালো মেলা লাভ, কিন্তু হুদা কামে বইয়া থাকবো, কাজে লাগাই দে, কি কস? ব্যাস, শাওন কিছু না ভেবেই নিজেই বকুল ভাইয়ের কাজটায় লেগে যায়। ড্রাইভিং শিখে হাতে নেয় একটা ট্রাক। রিয়াজের বয়সও দিন দিন বাড়ছে। ট্রাক ড্রাইভিং করে মোটামুটি কিছু টাকা তখন শাওন পেত, কিন্তু রিয়াজ তো নেশার দিকে বিগড়ে যাচ্ছে দিনকে দিন। এসব ভেবে শাওন বিয়ে করে একটা মেয়েকে, যে রিয়াজকে নজরে রাখবে অন্তত। সেদিন থেকেই রিয়াজ সোজা হয়ে যায়। তার ভাই এমন একটা বউ এনেছেন যে রিয়াজকে উঠতেও বকা দেয়, আবার বসতেও বকা দেয়। রিয়াজ ভাবির জ্বালায় অর্থাৎ বকাবকি থেকে বাঁচতে আর যায়নি নতুন করে এই বখাটাদের সাথে নেশা করতে। তবে ওই সিগারেট, সেটা সে আজও ছাড়তে পারেনি। দিন যায়, রিয়াজের ভাতিজিও আসে তার ভাবির কোল জুড়ে, কিন্তু রিয়াজ কাজ না করতে করতে এখন এতটাই অলস যে কাজের প্রতি কোনো আগ্রহই তার কাজ করে না। প্রাপ্ত বয়স হওয়ার পর শাওন রিয়াজকে ড্রাইভিং শেখায়, ট্রাকেও তুলে দেয়, কিন্তু 2-3 দিনের মাথায় রিয়াজ বাসায় এসে আর কাজে যায় না। কাজ নাকি তার ভালো লাগে না করতে। শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই যে কোনো চাকরিতে তাকে ঢুকিয়ে দেবে। শাওন বোঝে আদর করতে করতে তার ভাইটাকে সে অলস বানিয়ে ফেলেছে, তাই উপায় না পেয়ে নিজেই খাটতে শুরু করে। শাওনের বাচ্চার বয়স যখন 1 বছর তখন শাওন ট্রাক ছেড়ে অ্যাম্বুলেন্স ধরে। বেতন মাসে 21,000 টাকা, যেটা শাওনের জন্য অনেক ছিল তখনকার সময়ে। পরিবারে অনাহার ভোগেনি কেউ, টেনে টেনে তাদের সংসার চলতো। অ্যাম্বুলেন্স চাকরির আজ প্রায় 5 বছর হয়ে গিয়েছে। এখন শাওনের সাথে কি হলো তা তো পূর্বে জেনেই এসেছেন আপনি। রিয়াজ তার ভাবি পঞ্চগড় চলে এসেছে ইতিমধ্যেই। চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। সবাই হসপিটালে এসে খোঁজ নেয় শাওনের। আইসিইউতে ভর্তি রয়েছে শাওন। রিয়াজ আর তার ভাবি ছুটে যায় আইসিইউর দিকে এবং রুমে প্রবেশ করতেই তারা যা দেখে তা ছিল খুবই ভয়াবহ। শাওনের সারা দেহে ব্যান্ডেজ করা, চেহারা চেনাই যাচ্ছে না, মুখে অসংখ্য নখের আঁচড়ের দাগ, পা দুটাতেই ব্যান্ডেজ করে ঝুলিয়ে রাখা হয়েছে। এক কথা বলতে গেলে চোখ দুটি নাড়ানো ছাড়া শাওনের দেহের কোনো অঙ্গই ঠিকমতো কাজ করছে না, সবকিছুই অসাড়। রিয়াজের ভাবি দৌড়ে এসে শাওনকে জড়িয়ে ধরে আর কান্না জুড়ে দেয়। নার্স এসে রিয়াজের ভাবিকে শান্ত করায়। তখনই পিছন থেকে একটা লোক এসে রিয়াজের ভাবিকে বলল, নমস্কার দিদি। রিয়াজ পিছন ঘুরে তাকিয়ে দেখে একজন হিন্দু ব্যক্তি প্রবেশ করছেন। তিনি একটু সামনে এগিয়ে আসতে আসতে বললেন, দিদি, আমার নাম নিমাই চন্দ্র দেবনাথ। আপনার স্বামী রক্তাক্ত অবস্থায় আমাদের বাড়িতেই আসে, সাথে যারা ছিল সবাই রক্তাক্ত। আমরা সবাই এনাদের লোকাল ডাক্তার দেখাই। ডাক্তার বলে শরীরের অবস্থা দাম নাকি মারাত্মক, তাই হসপিটালে আনতে হয়েছে তাড়াহুড়া করে। ডাক্তারের কথায় আমরা তখনই ওনাদের নিয়ে বের হই, কিন্তু বুঝিনি এরকম কিছু একটা ঘটবে আমাদের সাথে। এতটুকু শুনে রিয়াজের ভাবি নিমাই চন্দ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। লোকটার কথার মধ্যে একটা ভয় দেখা যাচ্ছিল কেমন জানি। লোকটা আবার বলতে শুরু করে, বাড়ি থেকে বেরিয়ে যখন আমরা রাস্তায় আসি তখন আমাদের পরিচিত কয়েকজন সিএনজি ড্রাইভারকে নিয়ে আসে। সিএনজির গাড়িতে উঠিয়ে আমরা সহ সবাই হসপিটালে রওনা করেছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় আসতেই দেখি আমাদের গাড়ির সামনে বিশাল দেহের একজন লোক দাঁড়িয়ে আছে। ওনার মাথাটা যেন আকাশ ছুঁয়ে গেছে। ভয়ে সিএনজি ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে সেখানে। আমরাও ভয়ে দিক বেদিক হয়ে গাড়ি থেকে নেমে দৌড় দিয়েছিলাম। পিছনে এসে এলাকার মানুষ আরও কিছু মানুষ নিয়ে ছুটে যায় ওই গাড়ির দিকে, কিন্তু তখন ওই অশুভ শক্তিকে
আমরা দেখিনি, ভেবেছি সব ঠিক হয়ে গেছে, তবে ভুল ছিলাম আমরা। গাড়িতে এসে দেখি আপনার স্বামী সহ বাকি যারা ছিল সবার পা বেঁকে গেছে, আর চেহারা তো অনেক আঘাত। আমাদের আর বুঝতে বাকি রইল না এসব কে করেছে, কার দ্বারা এই অনাচার। ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। এরপর আমরা আপনার স্বামীকে ভর্তি করে এখানে। এখনো আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। আপনারা ভালো থাকুন, আর ওনার সুস্থতা কামনা করি। ওনার দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন আপনারা। নমস্কার দিদি। কথাটা বলে লোকটা যখন চলে যাবে তখনই রিয়াজ লোকটার কাছে গিয়ে ধন্যবাদ জানায় কৃতজ্ঞতার সুরে। লোকটা মুচকি এসে বলে, না 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 দাদা, এইসব কি বলছেন? আমরা হিন্দু, আপনারা মুসলিম, সেটি আমাদের ধর্ম অনুসারী হিসেবে, কিন্তু আমরা সবাই তো মানুষ, আমাদের রক্তে লেখা নেই আমরা হিন্দু, আর আপনার রক্তে লেখা নেই আপনিও মুসলিম। মানুষের পাশে পশুরা তো আর দাঁড়াবে না, তাই না? মানুষই তো দাঁড়াবে, আমরা তো আর পশু না দাদা। আসি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। কথাটা বলে লোকটি সেখানে স্থান ত্যাগ করেন। রিয়াজ লোকটার যাওয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ততক্ষণে নার্স এসে রিয়াজকে বলেন, আপনি আপনি ওনার ভাই, আপনি আসুন, আমার সাথে আসুন, বিল পরিশোধ করতে হবে। রিয়াজের মাথায় দপ করে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কে জানে কত টাকা বিল হবে। পকেটে 500 থেকে আর মাত্র 140 টাকা আছে। হসপিটালের লোকজন জানলে তো তারে কেলাবে শেষ পর্যন্ত। তবুও মনে সাহস সঞ্চার করে রিয়াজ নার্সের সাথে যায়। নার্স রিয়াজকে নিয়ে চলে যায় ডক্টরের কাছে। ডক্টর রিয়াজের হাতে বিলের কাগজ দিয়ে বলেন, 81,000 টাকা বিল এসেছে, বাইরে পরিশোধ করে আপনার ভাইকে নিয়ে যান। বিলের কাগজের দিকে তাকাতেই রিয়াজের হুঁশ উড়ে যায়। 81,000 টাকা! কোনোদিন এত টাকা একসাথে তো চোখেও দেখি নাই। এত টাকা ব্যবস্থা করবো কিভাবে? এদিক সেদিক তাকিয়ে রিয়াজ মিনমিন করে ডাক্তারকে বলে, না না না, মানে স্যার, এত এত টাকা, এতটা। রিয়াজের এমন তোতলানো দেখে ডক্টর সাহেব বলেন, বুঝেছি বুঝেছি, যান যান, ব্যবস্থা করে নিয়ে আসুন, যান যান যান, এত কথা শোনার সময় নেই আমাদের, যান যান। রিয়াজ ডক্টরের কথা শুনে থতমত খেয়ে বলল, জি 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 স্যার, জি স্যার, জি জি জি, আমি 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 আনতেছি স্যার, হ্যাঁ আমি ব্যবস্থা করে আনতেছি স্যার। রিয়াজ আর তার ভাবি গিয়ে কিছু বলেনি। বাইরে এসে কল দেয় পলাশকে। পলাশ কল ধরতে রিয়াজ তাকে সব কিছু বুঝিয়ে বলে, কিন্তু 81,000 টাকার কথা শুনতেই পলাশও হঠাৎ করেই কলটা কেটে দেয়। নেটওয়ার্ক প্রবলেম ভেবে রিয়াজ আবার কল দেয়। এবার ফোন বন্ধ পায় পলাশের। উপায় না পেয়ে রিয়াজ সিয়ামকে কল দেয়। সিয়ামকে সবটা বলার পর সিয়াম বলে, ওই বেটা, পাগল হইছোস? 81,000 টাকা আমার বাপে কোনোদিন দেখছে মিয়া? হ্যাঁ, আমার কাছে 2,000 বেশি 1 টাকা ওটা এখন, তাও এগুলো দিয়ে আজ একটু মাল খাও বেটা। আহা, তুই এত রাখতো ভাও পেঁচাল করতেছিস তুই। হ্যাঁ, আইসি 81,000 টাকা, বেটা রাখ বলে হঠাৎ করে কলটা কেটে দেয়। সিএমের কথা শুনে রিয়াজ থমকে যায়। এদের সে বন্ধু ভাবতো এতদিন, আজ তাদের আসল রূপ দেখা হয়ে গেছে তার। রিয়াজ এইবার ডায়াল করে বকুল ভাইয়ের নাম্বারে। বকুল ভাই সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, এরপর বললেন, যা শুনলাম, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই রে বাবা।